ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়, জুলাই জাতীয় সনদ। কিন্তু এই সনদ বাস্তবায়নের পথে দেখা দিয়েছে গভীর মতবিরোধ। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সবাই তুলে ধরছে নিজেদের মতো করে যুক্তি, আর এই মতবিরোধের মাঝে উদ্বেগ প্রকাশ করেছে খোদ অন্তর্বর্তীকালীন সরকার। শুধু উদ্বেগ নয়, রীতিমতো রাজনৈতিক দলগুলোকে আলটিমেটামও বেঁধে দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে গণভোট না সংস্কার, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যমত্যে পৌঁছতে হবে এবং সেই ঐক্যমত্য পৌঁছানোর পরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিত প্রস্তাব দিতে হবে, না হলে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার নিয়মিত অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খসড়ায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতায় স্বাগত। আমি সম্ভবত 24 দিন ধরে স্ক্রিনে নেই, দেশের বাইরে। তুমি জানো যে যুক্তরাষ্ট্রে আমি 24 দিন ছিলাম। যুক্তরাষ্ট্রে ভারত বাংলাদেশের প্রবাসী বাঙালিদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঘুরে বেরিয়েছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, রাষ্ট্রসংঘের জাতীয় সেখানে গিয়েছিলাম মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন দর্শনীয় দ্রষ্টব্যে। সেসব অবশ্যই প্রথম কলকাতার যে আমাদের সহযোগী চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেলে ইতিমধ্যেই আমরা দিতে শুরু করেছি এবং আগামী তো এক এক করে আমার 24 দিনের যে মার্কিন যুক্তরাষ্ট্র সফর, সেই সফরের টুকিটাকি আপনাদের সামনে আমি শেয়ার করব। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। পরমাশিস, হচ্ছেটা কি বলতো বাংলাদেশে? কারণ তুমি জানো যে গতকাল প্রধান উপদেষ্টার দপ্তরে একটা বৈঠক হয় এবং বৈঠক হওয়ার পর সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধ সরকার ভালো করে দেখছে না এবং এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে এখন নিজেরাই নিজেদের মতো উদ্যোগ নিয়ে সরকারকে জানাতে হবে গণভোট এবং সংস্কারের জন্য তাদের রাজনৈতিক ঐক্য কত দূর পৌঁছেছে। এবং একই সঙ্গে তুমি জানো গতকাল বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দেশটিতে 300 আসনের মধ্যে প্রায় 90% আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হয়েছে এবং সেই প্রার্থী তালিকায় চমক হচ্ছে তারেক রহমান। কারণ তুমি জানো তারেক রহমান এবারই জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হতে চলেছেন এবং একই সঙ্গে রাজনীতিতে সক্রিয় না অসক্রিয় হয়ে যাচ্ছেন। খালেদা জিয়া কি নির্বাচনে লড়বেন কি লড়বেন না, তিনি কি সক্রিয় রাজনীতি থাকবেন, বা তিনি তার দল নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর মসনদে কি খালেদা জিয়া বসবেন কিনা, এই সব প্রশ্নের সমাধানও কিন্তু গতকাল বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। হচ্ছেটা কি বাংলাদেশে? দেখো, আমি ডক্টর ইউনূস সাহেব যে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে, আমি এই বিষয়টাকে একটা প্রেসক্রিপশনের মতন দেখি, ডাক্তারের প্রেসক্রিপশন। একজন রোগী অসুস্থ হলে, একান্নবর্তী পরিবারে বাবা মা কেউ অসুস্থ হলে, সেখানে সেই ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে গেলে সেই প্রেসক্রিপশন নিয়ে ভাই বোন একান্নবর্তী পরিবারের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। কিন্তু সেই বিতর্কের অবতারণা, সেটাকে একটা জায়গায় থামানোর জন্য একটা আলটিমেটাম কি, তাহলে কি আমরা ইনজেকশনটা দেবো কি দেবো না? বাংলাদেশে একটা রোগে পরিণত হয়েছে, রোগ, অন্যভাবে কেউ নেবেন না। আমি এটা উদাহরণ দিয়ে বলছি। যার হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন করার জন্য, জুলাই সনদ একটা প্রেসক্রিপশন, কিন্তু একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে রোগীকে ইনজেকশনটা দেওয়া হবে কি হবে না। রাইট কাজ করেছেন, ঠিক কাজ করেছেন। আর কতদিন বাংলাদেশের মানুষ আর কতদিন অপেক্ষা করবে? কতদিন রাজনৈতিক তরজা চলবে? ঐক্যমত্যের বৈঠক কি ঝগড়ার, না ঐক্যমত্যের বৈঠক সমাধানের পথ খুঁজে বার করার? আপনারাই তো আঙুল তুলবেন। অন্তর্বর্তী সরকার পিছিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট টাইম বিন্দু দিয়ে দিয়েছিলেন, সেখানে কেন দাঁড়িয়ে আজকে এই মতানৈক্য, এত তর্ক বিতর্ক, কেন তাকে আলটিমেটাম দিতে হচ্ছে? দেখো পরমাশিস, আমার খুব কষ্ট হয় জানো তো, 1971 সালের পর থেকে বাংলাদেশের বয়স প্রায়, এই মুহূর্তে যদি আমরা ধরি যে একটি সাধারণ মানুষের যে বয়স সীমা 100 বছর, সেই 100 বছরের আয়ু যে একটি মানুষ হিসাবে যদি বাংলাদেশকে পরিগণিত করি, তাহলে প্রায় মধ্যগগনে 54-55 বছর বয়স হয়েছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এত রাজনৈতিক দফায় দফায় ক্ষমতার পালাবদল হয়েছে। অধিকাংশ সময় যদি ধরো স্বৈর শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে দেখা যায়, তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল বাংলাদেশে এবং তার পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের ক্ষমতায় থাকার ক্ষেত্রে এক প্রথম এবং দ্বিতীয়। কিন্তু মুশকিল হচ্ছে, মানে এটা আমি ভীষণভাবে ফিল করি যে
এই রাজনৈতিক দলগুলো প্রকৃত অর্থে কি বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছেন? এক, এটা আমার কষ্টের জায়গা, আমি বলছি। দুই, এই রাজনৈতিক দলগুলো যখন বিভিন্নভাবে নির্বাচন, আমি ধরে নিচ্ছি গত 3টি নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, কিন্তু তার আগের নির্বাচনগুলোতে যে এরশাদ পতন আন্দোলনের পর থেকে যে কটা নির্বাচন হয়েছে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। ভোটিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও মানুষ ভোট দিতে পেরেছেন, মানুষের অংশগ্রহণ ছিল। আমি ধরলাম সেই সমস্ত মানুষগুলো যারা ভোট একটা প্রত্যাশার নিরিখেই তো ভোটটা দিয়েছেন, সাধারণ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, বিএনপিও সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগও সাধারণ মানুষের ভোটেই ক্ষমতায় এসেছিল, 3টি নির্বাচনের আগের কথা বলছি। তাহলে সেই মানুষগুলো যারা প্রত্যাশা করে এই দুটো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়েছিলেন, আমি বলবো দুটো রাজনৈতিক দলই সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত এনেছে। দেশের জন্য রাজনীতি তারা কতটা করেছেন সেই প্রশ্নের উত্তর আজকে দর্শকরাই দেবেন, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। শুধু আমি প্রশ্ন করতে পারি এই কারণেই যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তারা অত্যন্ত সাধারণ, খুবই সাধারণ, এবং তাদের সহজ সরল মানসিকতার কারণে সারা পৃথিবী জুড়েই তাদের কিন্তু একটি সুনাম রয়েছে। খুব সহজেই তারা সবকিছু মেনে নেন, এবং যে কারণেই বিএনপির বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এবং তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, বিএনপি নেতাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু সেই রাজনৈতিক দল আবার আগের জায়গায় ব্যাক করেছে। এবং একই সঙ্গে এরশাদের কথা বলো, এরশাদের ক্ষেত্রেও কিন্তু তার দল উত্তরবঙ্গে কিন্তু অনেকগুলো সিট আসন পান এখনো পর্যন্ত, জাতীয় পার্টি। এক সময় হয়তো এই মুহূর্তে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, কিন্তু এই আওয়ামী লীগকেও কালক্রমে আওয়ামী লীগকেও একরকম আবার কিন্তু হয়তো 5 বছর 10 বছর পর আবার কিন্তু একই রকম ভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে স্বাগত জানাবে। তাহলে তুমি দেখো বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু খুব সীমিত। সেই সাধারণ মানুষের পক্ষে কোনো রাজনৈতিক দলই কিন্তু ছিল না আপাত দৃষ্টিতে, আমার মতামত। আমি জানি না আমার সঙ্গে আমাদের দর্শকরা একমত হবেন কিনা, বা তারা কি মনে করছেন মন্তব্যের কলমে লিখে জানাতে পারেন। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আজকের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে, একেবারে সাধারণ মানুষ একটা উষ্মা প্রকাশ করছেন, এবং এই দুটো রাজনৈতিক দলকেই তারা প্রায় একই রকম ভাবে দেখতে চাইছেন, একেবারে মুদ্রার এপিট আর ওপিট। এই প্রসঙ্গ এই কারণেই বললাম যে আজকে নির্বাচনের জন্য বিএনপি 3 মাস 4 মাস আগে এই নির্বাচনের জন্য কিন্তু খোদ ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধেই আলটিমেটাম তারা দিয়েছিলেন। তোমার মনে আছে যে নির্বাচন এই দিতে হবে। আজকে দেখো সময় কিভাবে পাল্টে যায়। আজকে কয়েক মাসের ব্যবধানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকেই আলটিমেটাম দিয়েছে। কেন দিয়েছে? যে তারা গণভোট এবং সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না। সরকার বলছে এটি কোনো আলটিমেটাম নয়, কিন্তু এটি এক ধরনের রাজনৈতিক আহ্বান। কিন্তু যে ভাষায়, যে টিউনিং এ একজন উপদেষ্টা এইভাবে বললেন যে আপনারাই এখন নিজেদের মধ্যে ঠিক করুন, কারণ সরকার আর নতুন করে আলোচনার উদ্যোগ নেবে না, কারণ আমরা দেখেছি বিগত 15 বছর রাজনৈতিক দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে অনেক সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ টিউনিং এর মধ্যে কিন্তু স্পষ্টত আলটিমেটামের সুরই স্পষ্ট। এখানে আমি যদি কয়েকটি পয়েন্ট তোমার মাধ্যমে দর্শকদের সামনে, আমি জানি তুমিও উন্মুখ হয়ে রয়েছো, কারণ তুমিও কথা বলতে পারোনি গত 24 দিন, যেহেতু আমি ছিলাম না। সেখানে কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট আমি মার্ক করেছি। প্রিয় দর্শক, আপনারাও এই পয়েন্টের সঙ্গে সহমত হবেন কিনা জানাবেন। উপদেষ্টা পরিষদের মতে এখন কালক্ষেপণের কোনো সময় নেই, সরকার আলোচনার আয়োজন করবে না, দলগুলোকে এই উদ্যোগ নিতে। যদি দলগুলো ঐক্যমত্যে না পৌঁছায়, সরকার তার মতো করে সিদ্ধান্ত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা সরকারের পক্ষ থেকে আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। এবার তুমি বলো তোমার প্ল্যাটফর্ম। দেখো, আমার মনে হয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাধারণ মানুষের মনন চিন্তনে কি ফ্লেভার রয়েছে সেটা তারা ফিল্টার করে জেনে নিয়েছে, এবং জেনে নেওয়ার কারণেই অন্তর্বর্তী সরকারের যেটা এখন মূল যে আলটিমেটাম দেওয়ার বক্তব্য, ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য আমি গণমাধ্যমে শুনে যা বুঝলাম, তারা পালসটা বুঝেছে ঠিক এইভাবে। বাংলাদেশের মানুষ এখন রাজনীতি নয়, সোজা কথায় বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়। কারণ মানুষ ভোট দিতে চায়, মানুষ কিন্তু ভয় পেতে চায়। এটা কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের পালস বুঝে ফেলেছে। এক কথায়
যে দেশে এই মুহূর্তে যেটা এটা আমার অভিমত, যে দেশে মানুষের তোমার সঙ্গে খানিকটা আমি তোমাকে থামাচ্ছি, একটু ক্ষমা করবে, কারণ নির্বাচন তো অবশ্যই চান। নির্বাচনের জন্যই তো 2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে। নির্বাচনের জন্যই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি মুখ বলা হয়। নির্বাচনের জন্যই তো বুক চিতিয়ে সাধারণ ছাত্র ছাত্রী রাজপথে নেমেছিল। যদিও এই আন্দোলন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে, পেছনে ডিপ স্টেট কাজ করেছে, পিছনে পাকিস্তানের গুপ্তচর কাজ করেছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর কাজ করেছে, নানা ধরনের ইকুয়েশন সামনে এসেছে, সেগুলো নিয়ে আলোচনা চলতেই পারে। কিন্তু আমরা খোলা চোখে যে বিষয়গুলো দেখেছি, সেই খোলা চোখে দেখেছি সাধারণ মানুষের অংশগ্রহণ এই গণ অভ্যুত্থানে। কেন? নির্বাচন এবং অবশ্যই সাধারণ মানুষের ভোট দান প্রক্রিয়া যাতে বাস্তবায়ন হয়, সেটার জন্যই তো এটা হয়েছে। নির্বাচন অবশ্যই এই মুহূর্তে দাবি, কিন্তু পরমাশিস যে প্রতিষ্ঠানগুলো কার্যত এক পেশে একদলীয় এবং একটি সুষ্ঠু নির্বাচনের উপযোগী নয়, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়াই নির্বাচন হলে এই নির্বাচনের দায় কে নেবেন? নির্বাচনের দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নেবেন? কারণ এমনিতেই নির্বাচন প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকার কারণে আন্তর্জাতিক। এবার যদি এই নির্বাচনটির আগে কোনো অঘটন ঘটে যায়, এই মুহূর্তে যারা বাংলাদেশের রাজনীতির মাঠ দাপাচ্ছেন, সেই দুটো বা তিনটে রাজনৈতিক শক্তি, বলা ভালো দুটো রাজনৈতিক শক্তি, বিএনপি আর জামায়াত ইসলামের মধ্যে যে এই মুহূর্তে মুখোমুখি অবস্থান। জামাত ইসলাম বলছে ভাই গণভোট চাই, নভেম্বরের মধ্যে সংস্কারও চাই, এবং বিএনপি বলছে গণভোটের বিপক্ষে এবং পিআর পদ্ধতির বিপক্ষেও বিএনপি। পিআর পদ্ধতি এবং গণভোট এনশিওর করার জন্য ইতিমধ্যে তুমি জানো গতকাল ঢাকায় জামায়াত এবং তার সহযোগী সব 8টি রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দল, তারা রীতিমতো তাদের আন্দোলনের রূপরেখা প্রস্তুত করেছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এগুলো নাকচ করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শুধু নির্বাচন। এই যে সাংঘর্ষিক বিষয়, এই রাজনৈতিক দুটো দলই কিন্তু গণ অভ্যুত্থানের পারস্পরিক বন্ধু। এই বন্ধু এখন ভোটের কারণে শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং সেটি কিন্তু অবশ্যই ভয়াবহ বিষয় সাধারণ মানুষের ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। তাহলে কি জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থানের যে স্পিড, সেটা কি ব্যাহত হবে? দেখো, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে পুরো বিষয়টাই কিন্তু মানুষ যেটা চাইবে। বাংলাদেশের মানুষ যদি জামাতের বক্তব্যকে প্রাধান্য দেয় তাহলে সেটা হবে। বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে প্রাধান্য দেয় তাহলে সেটা হবে। বাংলাদেশ সবটাই তো বাংলাদেশের মানুষের জন্য। সংস্কার, গণ অভ্যুত্থান কেন হয়েছে? ফ্যাসিবাদী সরকার ছিল, বাংলাদেশের মানুষের বক্তব্য, সেই জন্য গণ অভ্যুত্থান। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিরাজ, সেটা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন যাবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে একটা নির্বাচন এবং সংস্কারমুখী প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের দায়িত্ববান রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত্যের জায়গায় বাংলাদেশের মানুষ কি চাইছে, আমার বক্তব্যটাই বেশি প্রাধান্য পাবে, এটা ভাবার কথা নেই। বাংলাদেশের মানুষের পালস কি বলছে সেইটা বুঝে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের পাশে সংস্কারমুখী কাজ হোক বা নির্বাচন আগে হোক, তাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বিষয়টা তো বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে। বাংলাদেশের মানুষের কণ্ঠে এখন তাদের আওয়াজটা ফিরে আসে, সেইটাকে প্রতিষ্ঠা করা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। না, এই লক্ষ্য অবশ্যই হওয়া উচিত। তাহলে লক্ষ্যচ্যুত হলে বাংলাদেশ তো অন্ধকারে নিমজ্জিত হবে পরমাশি। বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সব ঘুম থেকে উঠে কাজ শুরু করেন, আবার রাতে তাদের বাড়িতে ফেরেন এবং সুখনিদ্রার নিশ্চয়তা চেয়ে সরকারের কাছে আকুতি জানান। সরকার কে? রাজনৈতিক দলগুলোই তো সরকার, এবং রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তো তারা তো মহাজন হয়ে যায়। তারা তো সাধারণ মানুষের সুখ দুঃখের কে পরোয়া করে না। তাহলে আবার সেই পরিস্থিতি আর একটা গণ অভ্যুত্থান দেখবে। তাদের তো ওয়ার্ন হতে হবে, শিক্ষা নিতে হবে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের মানুষই কিন্তু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে, এটা তো বুঝতে হবে। দায়িত্ববান, সচেতন, সংস্কারমুখী এবং মানুষের অধিকারের দাবিতে যদি রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠা পাওয়ার পরও, মসনদে বসার পরও সেই অভ্যাস যদি না রাখতে পারে, তাহলে আবার একটা বাংলাদেশের মাটিতে গণ অভ্যুত্থান হবে। বাংলাদেশের মানুষ জানে তাদের অধিকার কিভাবে রক্ষা করতে হয়। সেটা গোটা পৃথিবীর বুকে কিন্তু 2024-এর 5ই আগস্ট প্রমাণ করেছে। ঠিক না ভুল সেটা সময় বলবে। অবশ্যই আমরাও মনে করি যে বাংলাদেশে নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু নির্বাচনের আগে যে ন্যূনতম সংস্কার প্রক্রিয়া সেটা অবশ্যই রাখতে হবে, এবং এটা অবশ্যই জরুরি। নির্বাচন যেন প্রহসনে পরিণত না হয়। রাইট। সংস্কারকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই জুলাই সনদের বাস্তবায়নও প্রয়োজন, এবং সেক্ষেত্রে গণভোট
এবং পিআর পদ্ধতি এবং একই সঙ্গে নির্বাচনে তিনটিকেই যদি এক কাতারে এনে প্রধান দুই রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামী এবং বিএনপি তারা এক সুরে স্বর মিলান, তাহলে হয়তো আগামীতে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আর সেটি যদি না হয় তাহলে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে হবে বড় সড় বিশ্বাসঘাতকতা। আর সেটি আগামীর বাংলাদেশ কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে তারা কিন্তু আর ক্ষমা করবে না। দেখো, পরিষ্কার কথা, বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের কথা মনে রেখে ঐক্যমত্যের সেতুতে যদি একসাথে পথ হাঁটে তাহলে কিন্তু নতুন বাংলাদেশ আগামীর জন্য অপেক্ষা করছে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর জন্য। অনেক ধন্যবাদ পরমাশিস। এখানে কোন রকম বিভাজনে মতানৈক্য এখানে প্রয়োজন নেই, হওয়া উচিত নয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সময় ধরে আমাদের দর্শকদের তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ শোনালে এবং একই সঙ্গে প্রথম কলকাতার পক্ষ থেকেও তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমি শুধু শেষ করব ওই কথাগুলো বলে, বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ এখন একরকম অগ্নি পরীক্ষা। গণতন্ত্রের পুনর্জন্ম হবে নাকি নতুন বিভাজনের রাজনীতি তৈরি তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর পরবর্তী এক সপ্তাহের সিদ্ধান্তের উপর। এখানে পরিষ্কার করে বলতে হয়, যদি ঐক্য হয় জুলাই সনদ হতে পারে নতুন এক গণতান্ত্রিক সূচনা, যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকারের একতরফা সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিতে পারে। জনগণ এখন অপেক্ষা করছে সংস্কারের পথে এগোবে বাংলাদেশ নাকি আবারও মতভেদের অন্ধকারে হারাবে লাল সবুজের দেশের জনক সোনার বাংলাদেশ। এই প্রশ্ন রেখেই আজকের মতো প্রাসঙ্গিক প্রসঙ্গ শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।